সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি যেখানে এসেছি একেবারে রাজার গড়, রাজা কৃষ্ণচন্দ্রের যে গড় শ্রীনগরে, এখানে বহু স্মৃতি বিজড়িত একটা পুকুর, যাকে রানী পুকুর বলা হয়। সেই রানী পুকুরের তীরে আমি রয়েছি। তো আমরা এসে পড়েছি এখন রানী পুকুরের সামনে। এই যে আমার পিছনেই যে পুকুরটি দেখা যাচ্ছে, এটাই হলো রানী পুকুর। যে রানী পুকুরের সাথে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একটা সম্পর্ক জুড়ে রয়েছে। আসলে অনেক আগে রাজা কৃষ্ণচন্দ্র একটি মামলা হেরে গিয়েছিলেন। সে মামলায় হেরে যাওয়ার দুঃখে তার স্ত্রী তার সব সম্পত্তি হাতে নিয়ে একটা সিন্ধুকে ভর্তি করে নিয়ে এই রানীর পুকুরেই আত্মহত্যা করেছিলেন, শ্রীনগরে রাজার কৃষ্ণচন্দ্র রায়ের দুর্গের সামনে। এই যে দুর্গে, আসলে এখানে এখন দুর্গ নেই, মধ্যে এখন ইটভাটা তৈরি হয়েছে। আপনারা দেখতেই দাঁড়িয়ে আছি এখন যে কৃষ্ণচন্দ্র রাজার যে দুর্গ ছিল ঠিক তার সামনে আমরা দাঁড়িয়ে। আর এই চারিপাশে রয়েছে হচ্ছে পরীক্ষা, চারিপাশে পরীক্ষা, এই পাশেও পরীক্ষা, আবার এই পাশেও পরীক্ষা রয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে পরীক্ষা রয়েছে। এবারে পরীক্ষা ছিলটা আসলে কেন? আসলে রাজা এই পরীক্ষা তৈরি করেছিলেন যাতে শত্রুরা এখানে সহজে না ঢুকতে পারে, প্রবেশ করতে না পারে। আর এখানে এই যে পথ দিয়ে আমরা এখানে ঢুকেছি, এরকম চারটে পথ চারটে জায়গায় রয়েছে। এখানে একটা পথ রয়েছে, একদম লাস্টে একটা পথ রয়েছে, ডান দিকে পথ রয়েছে। ঢোকে তাহলে কি হবে, সৈনিকরা যারা এখানে রয়েছে তারা তাদের কি করে দেবে, কিল করে দেবে, মেরে ফেলবে। আমরা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের গড়ের একদম মধ্যে ঢুকে গেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় ইট ভাটা, দেখতেই পাচ্ছেন আমার পিছনে, এই যে হচ্ছে ইট ভাটা। আর এই জায়গাটিতেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রানীকে নিয়ে এখানে জ্যোৎস্না রাতে গল্প করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুব ভালো লাগছে যে রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি বিজড়িত যে গড়, সেই গড়ে আমরা প্রবেশ করেছি। কৃষাণু একটু আগেই বলল যে এই যে যেখানে আমরা বসে আছি, যেখানে দাঁড়িয়ে আছি, এটা এই গড়ের এমন একটা প্রান্ত সীমানা যেখানে শোনা যায় যে রাজা কৃষ্ণচন্দ্র রানীকে নিয়ে জ্যোৎস্না রাতে এখানে দুজনে গল্প করতেন, কত স্বপ্নের কথা বলতেন। মোরালি নদী যখন তার গতি হারিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের এই যে গড়, সেই গড় আস্তে আস্তে নিচ্ছিন্ন হতে শুরু করেছে। এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, হয়তো এই রাস্তার পাশে কোথাও এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার পাশে কোথাও হয়তো বা রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি ছিল, প্রাসাদের মতন বড় বাড়ি ছিল। আজ তার কোনো চিহ্ন নেই। দেখুন, এই পাশে ইটভাটা হয়েছে, ইটভাটা, প্রকাণ্ড ইটভাটা হয়েছে, বলে বোঝাতে পারবো না যে কত বড় ইটভাটা হয়েছে। সেই ইটভাটায় এই যে ইট তৈরি হচ্ছে, মানে আজ আর তার কোনো চিহ্ন নামে একটা বড় পট্টি গড়ে উঠেছিল। যখন মরালি নদী তার গতি হারিয়ে ফেলে, কাছারিপট্টির সমস্ত লোক কলকাতায় গিয়ে এখন সেখানে তারা কাছারিপট্টি নামে আলাদা জায়গা গড়ে তুলেছে। এখানে যারা ধনবান বড়লোক ছিল, সমস্ত বড়লোক কিন্তু এখান থেকে চলে গেছে। আমি এর আগে কানাইলাল দাসের কথা বলেছিলাম। রাজা কৃষ্ণচন্দ্র যখন এখান থেকে চলে যায়, শোনা যায় যে তারই কোনো উত্তর পুরুষ এই সম্পত্তি ওই কানাইলাল দাসের কাছে বিক্রি করে গেছিলেন। সেই কানাইলাল দাসই কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। পরবর্তীকালে হরিণঘাটার জনৈক ব্যক্তি যাবতীয় সম্পত্তির মালিকানা তিনি নিয়েছেন, তিনি এখন ইটভাটা তৈরি করেছেন। আর দূরে রয়েছে রাইস মিল, আর আমাদের রাইস মিলের কাছে যাওয়া নিষেধ রয়েছে, আমরা রানী পুকুরের কাছে যাব। গড়টিকে আরো অনেক বিভিন্ন জায়গা দিয়ে আপনাদের এই গড়টি দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন গড়কে দেখাচ্ছি। আমরা এখন বিভিন্ন জায়গায় গিয়ে এই গড়টিকে, আমরা এখন রানী পুকুরের তীর দিয়েই যাচ্ছি। এই যে রানী পুকুর আমার পাশেই। আর আমরা এখন ইটভাটায় ঢুকতে চলেছি, খুবই শীঘ্রই আমরা ইটভাটায় ঢুকবো। ইটভাটা বলেই কিন্তু এখানে ইটের প্রায় সবকিছু ইটের, যেখানে দেখবো সেখানেই ইট। আমার পাশেও ইট, আমার মাটির নিচেও ইট, চারি জায়গায় ইট আছে। এই যে রানী পুকুর, এই যে আমার পিছনেই রয়েছে রানী পুকুর, এখান দিয়েও দেখা যাচ্ছে। এই যে হচ্ছে রানী পুকুর।
আর ওর পিছনে রয়েছে রাইস মিল। ইটভাটা আরেকটি প্রান্তে এই যে হচ্ছে ইটভাটা, এখানেই আসলে প্লান্ট তৈরি হয়েছে। এই পাশে প্রচুর ইট, আর এই পাশেও ইট। আসলে নামই ইটভাটা, তো চারিপাশে ইট না থাকলে যেন স্যুট করে না। এখন কি বোধ হয় যে এখানে রাজা বাস করতেন? এখন মানে কি বলি, কেউ কোনো বড় সায়েন্টিস্ট রিসার্চ ছাড়া বলতে পারবে না এখানে কোনো রাজার দুর্গ ছিল। কেউ বলতে পারে এই এত ইট, এত কিছু, এখানে একটা ইট ভাটা, আর আগে সেটা কিনা রাজার দুর্গ ছিল? অসম্ভব বলা। এখানে নাকি শোনা যায় এখানে নাকি একটা খুবই বড় বট গাছ ছিল। আর বট গাছ শুধু আশ্চর্যজনক নয়, আশ্চর্যজনক হলো এই বট গাছের নিচে একটা বাঘ থাকতো। সেই বাঘকে মারতে অনেক লোক এসেছিল, কিন্তু কেউ সফল হয়। এই গোবরডাঙ্গারি রাজা এখানে বাঘ মারতে এসেছিলেন, কিন্তু যে মেইন বাঘ, সে মেইন বাঘটাকে মারতে পারেননি উনি, কিন্তু বাকি আরো 5-6টা বাঘ তিনি মেরেছিলেন। শোনা যায় নাকি সেই কানাইলাল দাসও নাকি একটা বাঘ মেরেছে। পুকুরে একটা উল্টো তীর, এখানে একটা সময় বট গাছ ছিল, এখন তার কোনো চিহ্নই নেই, সব মুছে গিয়েছে। এখন যে বট গাছ আছে তা তো আর তার মতো নয়। এই যে মাঠ, এই প্রকাণ্ড বিশাল মাঠটি হয়তো একটা সময় রাজার বাড়ি হতে পারে, দুর্গ হতে পারে, কে কি না জানে। হ্যাঁ, রাজার বাড়ির এরিয়া, রাজার বাড়ি হতেই পারে, সম্ভাবনা তো থাকবেই। কিন্তু এইটা একদম ঠিকই, কারণ রাজা রানী জ্যোৎস্নারাতে এখানে বসে গল্প করতেন, বিভিন্ন স্বপ্নের কথা বলতেন। এই পাশেও একটা মাঠ আছে, এটা প্রকাণ্ড বিশাল মাঠ। এখানেও হতে পারে এখানে বিভিন্ন জায়গা বসবাস করতো, যেটা আমরা বুঝতো। আমরা এসে পড়েছি এখন রানী পুকুরের সামনে। এই যে আমার পিছনেই যে পুকুরটি দেখা যাচ্ছে, এটাই হলো রানী পুকুর। যে রানী পুকুরের সাথে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একটা সম্পর্ক জুড়ে রয়েছে। আসলে অনেক আগে রাজা কৃষ্ণচন্দ্র একটি মামলা হেরে গিয়েছিলেন। সে মামলায় হেরে যাওয়ার দুঃখে তার স্ত্রী তার সব সম্পত্তি হাতে নিয়ে একটা সিন্ধুকে ভর্তি করে নিয়ে এই রানীর পুকুরেই আত্মহত্যা করেছিলেন। দর্শক মন্ডলী, এবার আমি যেখানে এসেছি একেবারে রাজার গড়, রাজা কৃষ্ণচন্দ্রের যে গড় শ্রীনগরে, এখানে বহু স্মৃতি বিজড়িত একটা পুকুর, যাকে রানী পুকুর বলা হয়। সেই রানী পুকুরের তীরে আমি শোনা যায় মানে একেবারে মাইথোলজির মতন এই গল্পটা ছড়িয়ে পড়েছে সবার সামনে, সবার কাছে। কিসে গল্প? যে শোনা যায় যে এর উল্টো দিকে রয়েছে গাজীর গড়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে গাজীকে? আসলে দক্ষিণ দেশের রাজা সেকেন্দার শাহ, সেকেন্দারের পুত্র ছিল গাজী, আর এই গাজীরই একটা পালিত পুত্র ছিল কালু গাজী। তো গাজী সাহেব তার রাজ্যপাট সবকিছু গাজীকে দিতে চাইলে সে রাজ্যপাট তিনি নিতে চাননি। সেখান থেকে তিনি চলে যান সুন্দরবন অঞ্চলে। সেখান থেকে আবার কি করলেন, ওখান থেকে এক ব্রাহ্মণ কন্যাকে তিনি বিয়ে করে চলে আসেন ঠিক এই গড়ের উল্টো দিকে, মানে এই রাজা কৃষ্ণচন্দ্রের এই যে গড় রাজপ্রাসাদ তার উল্টো দিকে, যার নাম হয়েছে গাজীর গড়। সেই গাজী যেখানে বসবাস করতেন সেখানেও পরীক্ষার একটা প্রান্ত রয়েছে। শোনা যায় যে রাজা কৃষ্ণচন্দ্র যে পুজো পার্বণ করতেন বাড়ির মহিলারা, তার ফুল, সেই ফুল টুল তিনি এই গড়ের যে চারিপাশে যে পরীক্ষা রয়েছে পরীক্ষায় তিনি ভাসিয়ে দিতেন। সেই ফুল নাকি গাজীর ওখানে ঘাটের কাছে চলে যেত। এতে গাজী খুব বিরক্ত বোধ হতেন। এই সব নিয়েই নাকি গাজীর সঙ্গে একটা মামলা হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের। সেই মামলা বহুদিন ধরে রাজা কৃষ্ণচন্দ্র লড়েছিলেন। দুর্ভাগ্য কি জানেন, একবার শোনা যায় সেই মামলার একটা ডেট এলে পার রাজা কৃষ্ণচন্দ্র সেই মামলা লড়তে চলে গেছিলেন শহরে। রানী প্রতীক্ষায় ছিলেন। সেদিন ছিল ফাইনাল দিন যে মামলায় কি হয়। তো সেই সময় আপনারা জানেন যে কবুতরে পায়রায় চিঠি লেনদেন করতো, আদান প্রদান করত। তো সেই মামলায় রাজা কৃষ্ণচন্দ্র পরাজিত হন, আর পায়রার পায়ে সেই চিঠি বেঁধে পাঠিয়ে দিয়েছিল রানীর কাছে। আর রানী সেই চিঠি পড়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে রাজা মামলায় হেরে গেছে। তখন রানী রাজা কৃষ্ণচন্দ্রের এই সম্পত্তি হারানোর যে বেদনা তিনি সহ্য করতে পারেননি। তিনি কি করেছিলেন, যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তির দলিল পত্র সবকিছু নিয়ে একটা সিন্ধুকে খুব শক্তিশালীভাবে বেঁধে, গলায় কলসি বেঁধে এই যে রানী পুকুর, এই রানী পুকুরে তিনি আত্মহত্যা করেছিলেন। রাজার এক বুক ভালোবাসা
বিসর্জিত হয়েছিল এই রানী পুকুরে। সেই বেদনাময় রানী পুকুরের তীরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে আজকে বলবে যে এখানে রাজা কৃষ্ণচন্দ্র বসবাস করত। এখানে রানীকে নিয়ে আমরা দেখালাম ইটভাটার উল্টো দিকে রানীকে নিয়ে কত গল্পই না করতো। আজকে সেই জায়গায় আমরা এসেছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে আরো যতটা পারি দেখাবো, পারলে গাজীর গড় সেটাও তো আপনাদের। আজ আমরা আছি হচ্ছে কানাইলাল দাসের বাড়ির একদম ঠিক সামনেই আমরা রয়েছি। বাড়ির সামনে দুটো মন্দির, হ্যাঁ। জোড়া মন্দির বলে। হ্যাঁ, এটা মানে জোড়া মন্দির। বাড়ির সামনেই দুটো মন্দির, একটা আমরা পিছনেই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নীলকণ্ঠ মন্দির। এই মন্দিরটি তৈরি করেছিলেন কানাইলাল দাসের বোন শ্রীমতী উষা দেবী। আসলে এটা তো পুরনো হয়ে গেছিল, হ্যাঁ। সংস্কার করেছিলেন। ওটা পুরানো হয়ে গেছিল, উনিই সংস্কার করেছেন। এই কারণে আমরা মন্দিরের উপরে ওনার নামও দেখতে পাচ্ছি। আর এইদিকে যে মন্দিরটা জোড়া মন্দির, এটার নাম কি? এটা হচ্ছে কালী মন্দির। এই যে পিছনেই রয়েছে আরেকটি মন্দির, ঠিক নীলকণ্ঠ মন্দিরের সামনেই রয়েছে, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। রাজা কৃষ্ণচন্দ্রের দর্শক মন্ডলী, এখন এই যে হচ্ছে দুটো মন্দির, আমরা এখন শ্রীনগরের একদম মধ্যে। আপনারা যারা এই মন্দির দেখতে যদি চান, তাহলে আপনাদের শ্রীনগরের মধ্যে ঢুকেই একটু সামান্য একটু দূরেই এই দুটো মন্দির রয়েছে আর কানাইলাল দাসের বাড়ি।